বন্ধ করো তোমরা এই সব নাটক। তুমি বললে আর আমরা বিশ্বাস করে ফেলবো যে কণা অহিকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিতে চেয়েছিল? কণা নিজের থেকে বেশি অহিকে ভালোবাসে। কণা হাসতে হাসতে অহির জন্য প্রাণও দিতে পারে। সেখানে কণা অহির ক্ষতি করবে, এটা হয়তো কণার স্বপ্নেও ভাবতে পারে না। সাফাত কথাগুলো রেগে গিয়ে চিৎকার করে বলে উঠল। শুরু হয়ে যায় কথা কাটাকাটি, চিৎকার চেঁচামেচি। এসবের মাঝেই আভিয়ান একদমই চুপ, কোনো কথা বলছে না। চোখটা বন্ধ করে নীরব দর্শকের মতো সবকিছু শুনে যাচ্ছে। আভিয়ান এমন একটা ভাব করছে যেন এখন সে কথা বললে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর মাঝে একজন নার্স এসে সবাইকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এটা কি ঝগড়া করার জায়গা? আপনাদের ঝামেলা আপনারা বাসায় গিয়ে মেটান। এখানে একদমই চিৎকার চেঁচামেচি করবেন না। আপনাদের চিৎকার চেঁচামেচিতে পেশেন্টের প্রবলেম হচ্ছে। অন্য পেশেন্টের কথা না ভাবলেও অন্তপক্ষে নিজেদের পেশেন্টের কথা তো একবার ভাববেন। কথাগুলো বলেই নার্স চলে যায়। সাফাত গিয়ে আনোয়ার চৌধুরীর হাত ধরে বলে, বাবা, তোমার কাছে কোনোদিনও আমার কিছুই চাইতে হয়নি। না চাওয়ার আগে বুঝে ফেলতে আমার কি প্রয়োজন। মামা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে বাবা মা দুজনের ভালোবাসা দিয়েই বড় করেছ। কখনো আমাকে মায়ের অভাব বুঝতে দাওনি। মায়ের অভাব পূরণ করতে পারলেও তুমি বোনের অভাবটা পূরণ করতে পারোনি। মাম্মা যখন অ্যাক্সিডেন্ট করে মারা যায় তখন মাম্মা 8 মাসের প্রেগনেন্ট ছিল, আর ডক্টর বলেছিল আমার বোন হবে। তখন আমি কতটা খুশি হয়েছিলাম সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি আমার বোনকে নিয়ে একটা স্বপ্নের পৃথিবী সাজিয়ে ফেলেছিলাম। মাম্মা অ্যাক্সিডেন্টে আমার স্বপ্নের পৃথিবী ভেঙে চুরমার হয়ে যায়। সবাই যখন তার বোনকে হাত ধরে নিয়ে স্কুলে যেত, ঘুরতে যেত, তখন শুধু আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম। আমি আর মনে মনে ভাবতাম আমার যদি একটা বোন থাকতো, কিন্তু সেটা কখনো সম্ভব ছিল না। তুমি মামাকে এতটাই ভালোবাসতে যে আর দ্বিতীয়বার বিয়ের কথাও কল্পনাও করনি। তখন আমার পৃথিবী জুড়ে ছিলে শুধু তুমি। সাফাত কথাগুলো বলে একটু দম নেয়। সাফাতের চোখ দুটো টলমল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে অশ্রুবিন্দু। সাফাত আবারও বলতে শুরু করে, কিন্তু এখন সেই পৃথিবীতে আরো 2জন মানুষ যোগ হয়েছে। আমি ছোটবেলা থেকে কখনো নিজের অনুভূতিগুলো ঠিকমতো প্রকাশ করতে পারিনি। তাই হয়তো কণা আর অহিকে আমি কতটা ভালোবাসি ওদেরকে কখনো বোঝাতে পারিনি। তোমাদের কাউকে বোঝাতে পারবো না ওরা দুজন আমার জীবনে কি। ওরা দুজন আমার অস্তিত্বের সাথে মিশে আছে। ওহি আমার ভালোবাসা, আর কণা আমার বোন। তুমি ওহি আর কণাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। তাদের মাঝে একজন নিখোঁজ, কোথায় আছে কিভাবে আছে কেউই জানি না। আরেকজন হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পাপা, আমি কি করব? নিজেকে এখন আমার পাগল পাগল লাগছে। কণার সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল। আমি যতই রেগে থাকি না কেন, ও যখন সাফাত ভাইয়া বলে ডাকে তখন আমার রাগ গলে পানি হয়ে যায়। ওর মুখে ভাইয়া ডাকটা শুনলে ইচ্ছে করে সারাদিন ওকে সামনে বসিয়ে রেখে ওর মুখে ভাইয়া ডাকটা শুনি। ওর কথা শুনলে ম্যাজিকের মতো আমার মনটা ভালো হয়ে যায়। ও পাপা, আমি তো তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি, আজকে চাইছি আমার বোনকে খুঁজে এনে দাও। আমার ভালোবাসাকে সুস্থ করে দাও না বাবা। আমার বোন, আমার ভালোবাসা সবাই আমাকে ছেড়ে চলে যেতে বসেছে। কথাগুলো বলতে বলতে সাফাত বাচ্চাদের মতো করে কেঁদে দেয়। আনোয়ার চৌধুরী চোখের কোণার পানি চিকচিক করছে। সাফাত ওনার কাছে দ্বিতীয়বারের মতো কিছু চাইল। প্রথমবার চেয়েছিল তার মাকে এনে দিতে, কিন্তু তখন তিনি অপারগ ছিলেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক সেভাবেই ও কণাকে খুঁজে বের করবেন। পৃথিবী তোড়পাড় করে হলেও তিনি কণাকে খুঁজে বের করবেন। পৃথিবীর বেস্ট ডক্টরকে দিয়ে দেখাবেন ওহিকে। আনোয়ার চৌধুরী সাফাত আর ওহিকে দেশের বাইরে পাঠিয়ে দেয় উন্নত চিকিৎসার জন্য। সাফাত প্রথমে যেতে না চাইলেও তিনি বলেন তিনি কণাকে খুঁজে বের করবেন। আদিয়াত সোফায় বসে ল্যাপটপ কোলে নিয়ে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করছে। তখন কণা এসে আদিয়াতের পাশে বসে। কণা যে তার পাশে বসে আছে সেদিকে আদিয়াতের কোনো খেয়ালই নেই। কণা রেগে রণচণ্ডী রূপ ধারণ করেছে। আদিয়াত হয়তো কণাকে রাগানোর জন্যই কণাকে দেখেও না দেখার ভান করছে। কণা আদিয়াতের বাহুর কাছের
শার্টটা ধরে টানাটানি শুরু করে দেয়। তবুও আদিয়াতের কোনো হেলদোল নেই। সে নিজের মতো করেই কাজ করে যাচ্ছে। কণা এবার আদিয়াতের কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে বলে, তূর্ণ ভাইয়া। কণার চিৎকারে আদিয়াত লাফিয়ে ওঠে। কোলের ল্যাপটপটা নিচে পড়ে যায়। কণার এমন চিৎকারের জন্য আদিয়াত মোটেও প্রস্তুত ছিল না। কণা যে এত জোরে চিৎকার করতে পারে তার সম্পর্কে আদিয়াতের কোনো ধারণাই ছিল না। সে জানে কণা বরাবরই চুপচাপ শান্তশিষ্ট ভদ্র মেয়ে। আদিয়াত কণার ডাকটা খেয়াল করতেই রেগে যায়। কণা তাকে ভাইয়া ডাকছে। আদিয়াত কণাকে সোফার সাথে চেপে ধরে। এই, আমি তোমার কোন জন্মের ভাই? হ্যাঁ, কোন জন্মের ভাই লাগি? হ্যাঁ, যেভাবে ভাইয়া ডাকছো যেন আমি তোমার মায়ের পেটের ভাই লাগি। কণা আদিয়াতের রাগ দেখে ভয় পেয়ে যায়। তবুও কেন যেন তার আদিয়াতকে রাগাতে ভীষণ ভালো লাগছে। আদিয়াতকে আরেকটু রাগানোর জন্য কণা মুচকি হেসে বলে, ভাইয়া, আপনি আমার সব জন্মের ভাইয়া লাগেন। মায়ের পেটের ভাইয়া না হন, আন্টির পেটের ভাইয়া তো লাগেন, বুঝেছেন ভাইয়া? কণার প্রতিটি লাইনে দুইবার করে ভাইয়া ডাক যেন আদিয়াতের রাগটা আরো দ্বিগুণ করে দিল। আদিয়াত রাগে ফুঁসছে। আদিয়াতকে আরো রাগানোর জন্য কণা জোরে চিৎকার দিয়ে বলে, ভাইয়া। কণা ভাইয়া ডাকার সাথে সাথে আদিয়াত কণার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। কণার চোখটা বড় বড় করে আদিয়াতের দিকে তাকিয়ে আছে। মিনিট 5 পরে আদিয়াত কণার ঠোঁটটা ছেড়ে দেয়। কণা ছাড়া পাবার সাথে সাথেই ছিটকে আদিয়াতের থেকে দূরে সরে যায়। হাত দিয়ে ঠোঁটটা মুছতে মুছতে কণা কিছু বিড়বিড় করে করে বলে। সেটা আদিয়াতের কাছে অস্পষ্ট, তাই আদিয়াত কণার আরেকটু কাছে গিয়ে বলে, বিড়বিড় করে কি বলো ধুলিকণা? এটাই বলছি যে আপনার মতো লুচ্চা ছেলে আমি আর একটাও দেখি নাই। কথায় কথায় ঠোঁটের উপরে হামলে পড়েন যেন আমার ঠোঁট সরকারি সম্পত্তি। আদিয়াত কণার দিকে একটু ঝুঁকে বাঁকা হেসে বলে, আমার মতো আরেকজনকে দেখবে কি করে? আদিয়াত আইমান তূর্ণ পৃথিবীর একটাই। আদিয়াত আইমান তূর্ণের জিনিসের দিকে তাকানোর সাহস কারো নেই। সেখানে তার কলিজার সাথে কেউ অসভ্যতাময় করবে প্রশ্নই ওঠে না। তাই তুমি আমার মতো লুচু ছেলে আর দেখো নাই। তোমার ঠোঁট সরকারি সম্পত্তি কেন হবে? এটা তো আমার ব্যক্তিগত সম্পত্তি। আদিয়াত কণার থেকে সরে গিয়ে বলে, আরেকবার যদি ভাইয়া ডাকো তাহলে তোমার খবর আছে। একবার কেন, 100 বার ডাকবো ভাইয়া 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 ভাইয়া। আমার কথার মাঝেই তূর্ণ আমার হাত ধরে রুম থেকে বের হয়ে আসে। আমার হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নামছে আর আসিফ বলে কাউকে ডাকছে। আমরাও ড্রয়িং রুমে পৌঁছে আসিফও ড্রয়িং রুমে উপস্থিত হয়। এখন তুমি ভাইয়া ডাকার শাস্তি পাবে ধুলিকণা। গেট রেডি যান। এখন তুমি ননস্টপ আসিফকে ভাইয়া ডাকবে, কোনো থামাথামি নাই। থামলেই আসিফের সামনে তোমার ঠোঁটে ঠুসঠাস কিচ করব। কথাগুলো বলেই আদিয়াত সোফার ওপরে পায়ের ওপরে পা তুলে বসে পড়ে। কণার হাত ধরে টান দিয়ে কণাকেও তার পাশে বসিয়ে দেয়। চোখের ইশারায় আসিফকেও সামনের সোফায় বসতে বলে। নাও স্টার্ট ধুলিকণা। একেবারে চিৎকার করে আসিফকে ভাইয়া বলে ডাকবে। কণা আদিয়াতের দিকে অসহায়ভাবে তাকায়। আদিয়াত কণার তাকানোটাকে পাত্তা না দিয়ে কণাকে তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি ডাক। আসিফ লজ্জা লজ্জা মুখ নিয়ে সোফায় বসে আছে। আসিফ আদিয়াতের গাড়ির ড্রাইভার, লাজুক প্রকৃতির একটা ছেলে। তার এখন ভীষণ লজ্জা পাচ্ছে। তার ম্যাম তাকে ভাইয়া বলে ডাকবে এটা ভেবে আসিফের লজ্জায় মরি মরি অবস্থা। আদিয়াত কণার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, তোমার মনে হয় ফার্স্ট অপশনটা চয়েস হয়নি, তাই না ধুলিকণা? তাহলে আমি সেকেন্ড অপশনটা অনুযায়ী কাজ শুরু করি, কি বলো? আসিফের সামনে ঠুসঠাস ঠোঁটে কিচ করবো নাকি? আমার কিন্তু ভালোই লাগে, সুইট টেস্ট। আদিয়াতের কথা শেষ হতে না হতেই কণা অনেকটা চেঁচিয়েই বলে, আসিফ ভাইয়া। বেচারা আসিফ কণার চেঁচানোর শব্দে ভয়ে সোফা থেকে ধপাস করে নিচে পড়ে গেছে। এর আগে তার নাম ধরে এমনভাবে চিৎকার করে কেউ কখনো ডাকেনি, তাই বেচারা একটু বেশি ভয় পেয়ে গেছে। আসিফ একটু ভীতি প্রকৃতির ছেলে, অল্পতেই ভয় পেয়ে যায়। কি হলো, একবার ভাইয়া বলে থেমে গেলে কেন? তখন তো আমাকে ভাইয়া ভাইয়া বলে বলে মাথা খেয়ে ফেলছিলে। শুনুন না। না বললে শুনবো কি করে? আমার না গলা ব্যথা করছে,
আপনাকে আর জীবনেও ভাইয়া বলে ডাকবো না, প্লিজ এবারের মতো মাফ করে দিন। এরপরে ভাইয়া বলে ডাকলে তোমার ঠোঁটে শিলি করে দেব একেবারে, মনে থাকে যেন। কণা মাথা দুলিয়ে সম্মতি জানায় যে তার মা মনে থাকবে। আদিয়াত আসিফকে ইশারায় চলে যেতে বলে। যাওয়ার অনুমতি পাবার সাথে সাথেই আসিফও এক দৌড়ে বাসার বাইরে চলে যায়, যেন এতক্ষণ ধরে এটার জন্যই সে অপেক্ষা করছিল। আপনাকে একটা কথা বলার ছিল। বলো। আমি বাড়ি ফিরে যেতে চাই, আপনি আমাকে বাসায় ফিরিয়ে দিয়ে আসেন। কণা আমতা আমতা করে কথাগুলো বলে উঠল। আগামী 1 বছরের আগে তুমি বাড়ি ফিরে যেতে পারবে না? কি, আপনি পাগল হয়ে গেছেন? সবাই নিশ্চয়ই আমার জন্য টেনশন করছে। ও রিয়েলি? আমি ছাড়াও তোমাকে নিয়ে টেনশন করার মতো কেউ আছে? তুমি বাঁচো বা মরো, তোমার বাসার একটা লোককেও এই নিয়ে মাথা ব্যথা নেই। সেখানে তো তুমি নিখোঁজ, এতে কারোর মাথা ব্যথা নেই। তোমার কথা সবাই ভুলে গেছে। কণা বলতে যে কেউ আছে এটাই হয়তো সবাই ভুলে গেছে। আপনি ছাড়াও আমাকে নিয়ে টেনশন করার মতো অনেকেই আছে। ওহি তো আমাকে পাহাড় থেকে পড়ে যেতে দেখেছে। ওহি নিশ্চয়ই আমার জন্য কেঁদে কেটে অস্থির হয়ে গেছে। অন্যেরাও তো আমার জন্য টেনশন করছে, সাফাত ভাইয়া, বন্যা, নোমান ভাইয়া, বড় আম্মু। আম্মু বলতে গিয়েও থেমে গেল কণা। সত্যি কি তার মা তার জন্য টেনশন করছে? কণা থেমে যেতেই আদিয়াত হো হো করে হেসে দেয়। সিরিয়াসলি কণা, তোমার মা তোমার জন্য টেনশন করবে? জেগে জেগে স্বপ্ন দেখো। যে মহিলা দিনে 1000 বার তোমার মরার কথা বলে, সেই মহিলা তোমার জন্য টেনশন করবে? ব্যাপারটা হাস্যকর না ধুলিকণা? সত্যি তো, আমি জেগে জেগেই স্বপ্ন দেখছি। আমি মরে গেলেই তো আম্মু বেঁচে যায়, সেখানে আমি থাকা না থাকাতে আম্মু টেনশন করবে? ব্যাপারটা সত্যিই হাস্যকর। আদিয়াত খেয়াল করে দেখে কণার মনটা খারাপ হয়ে গেছে। এখন তার নিজের ওপরেই রাগ হচ্ছে। সে এভাবে না বললেও হয়তো কণার মনটা খারাপ হতো না। আদিয়াত কণার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। কে তোমাকে গুরুত্ব দিল বা দিল না তা নিয়ে কখনো মন খারাপ করো না। জীবনে তুমি কি পাওনি সেটা নিয়ে চিন্তা করো না। চিন্তা করবে জীবনে কি পেয়েছো। জীবনে না পাওয়া থেকে পাওয়ার খাতাটা অনেক বড়। যা পেয়েছো তা নিয়েই খুশি থেকো, তাহলে জীবনে সুখী হতে পারবে তুমি। কণা আদিয়াতের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তুমি তোমার মায়ের ভালোবাসা পাওনি তো কি হয়েছে, আরো অনেক মানুষের ভালোবাসা পেয়েছো। আভিয়ান, না মানে সাফাতের মতো একটা ভাই আছে। তোমার রক্তের সম্পর্কের কেউ না হলেও তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ওহির মতো একটা বোন আছে, বন্যার মতো একটা বান্ধবী পেয়েছো। জিয়ানের মতো বন্ধু প্লাস ভাই পেয়েছো। নোমানের মতো একটা কেয়ারিং জিজু পেয়েছো। এগুলো কি তোমার জীবনের কম প্রাপ্তি? কজন মানুষ আছে নিজের লোক ছাড়াও এতগুলো মানুষের ভালোবাসা পায়? আমরা মানুষেরা অনেক লোভী, যত পাই ততই চাই। কেন কোনো কিছুতেই আমরা তৃপ্ত হই না? কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়ার পরেও দেখবে তার আরো বেশি সম্পদের লোভ। সে চায় তার যদি আরো বেশি সম্পদ হতো, তাহলে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যেত। কারণ লাইফে পারফেক্ট না, সবার লাইফে কিছু না কিছুর অভাব থেকেই যায়। কারোর টাকার অভাব, কারোর ভালোবাসার অভাব। খুব কম মানুষই আছে যারা ভালোবাসা অর্থ আর অর্থ সম্পদ দুটোই একসাথে পায়। তাহলে আপনি অনেক ভাগ্যবান, আপনি দুটোই একসাথে পেয়েছেন। আমি আপনার মতো এত ভাগ্যবতী নই, তাই তো আমি বাবা মার ভালোবাসাটা পাইনি। নিজেকে আনলাকি কেন ভাবো? তুমি এতগুলো মানুষের ভালোবাসা পেয়েও নিজেকে আনলাকি ভাবছো? তুমি একবার এতিমদের কথা ভাবো তো। তারা তো জীবনে কারোর ভালোবাসা পায় নাই, না বাবা মা, না পরিবারের। ইনফ্যাক্ট তারা তো এটাও জানে না তাদের বাবা মাকে। বুঝ হবার পর থেকে নিজেদেরকে এতিমখানায় নইলে ফুটপাতে আবিষ্কার করে। অন্যের লাথি খেয়ে বড় হয়। পেট চালানোর জন্য ভিক্ষা করে রাস্তার ময়লা কুড়ায়, নয়তো রাস্তায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করে। আদিয়াত কণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি তো আর তাদের মতো নও। শুধুমাত্র তোমার মায়ের ভালোবাসা আদর পাওনি। চিন্তা করো না, আমি এক্সট্রা ভালোবাসা আর আদর দিয়ে সবটাই পুষিয়ে দেব। লাস্টের কথাটা চোখ টিপ দিয়ে বলে ওঠে আদিয়াত। কণা লজ্জায় লাল নীল হয়ে যায়, গাল দুটো লাল হয়ে গেছে।
আপনি আমাকে বাসায় দিয়ে আসবেন না? সবার কথা খুব মনে পড়ছে। বলছি না, আগামী 1 বছরের আগে তুমি নিজের বাসায় যেতে পারবে না। এখন তোমার লাইফ রিস্ক আছে। যে তোমাকে মারতে চেয়েছিল সে যদি জানে তুমি বেঁচে আছো, তাহলে তোমাকে আবারও মারার চেষ্টা করবে। তোমাকে ওই বাসায় যেতে দেওয়া মানে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, যেটা আমি কিছুতেই করতে পারবো না। তাহলে বাসায় কারোর সাথে অ্যাটলিস্ট যোগাযোগ তো করতে দিন। সেটাও সম্ভব না। যারা তোমাকে মারতে চেয়েছিল তাদের জানাতে দেওয়া যাবে না যে তুমি এখনো বেঁচে আছো। ওহি তো আমার জন্য টেনশন করছে। ওহি আর সাফাত দেশের বাহিরে চলে গেছে। সবাই ধরেই নিয়েছে তুমি মারা গেছো। ওহিকে সামলানো যাচ্ছিল না। দিন রাত তোমার রুমে দরজা বন্ধ করে বসে থাকতো ওহি। তাই তোমার স্মৃতি ভোলাতেই সাফাত ওহিকে নিয়ে এই দেশ ছেড়ে চলে গেছে। কণা মন খারাপ করে বলে, ও, আমি তোমাকে এখন সত্যিটা বলতে পারবো না। তুমি ওহির অসুস্থতার কথা জানতে পারলে ওহির সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে যাবে। ওহির সাথে দেখা করতে গেলে তোমার লাইফ রিস্ক হয়ে যাবে, আর ওহির এই অবস্থার জন্য নিজেকে দায়ী করবে। আমি জানি তুমি ওহিকে কতটা ভালোবাসো। তুমি ওহির জন্য নিজের জীবনও দিতে পারো। তুমি যদি জানতে পারো তোমার জন্য ওহির এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে তুমি নিজের ক্ষতি আগে করে দিবে, যেটা আমি মেনে নিতে পারবো না। তোমার ভালোর জন্যই যদি সারাটা জীবন এই ঘটনাটা আড়াল করে রাখতে হয়, তাহলে তাই রাখবো। কিন্তু আমি আপনার সাথে থাকবো না। কেন থাকবে না? আপনি যে সেই চিঠি প্রেরক, তার প্রমাণ কি আপনি দেন নাই? আমার মুখের কথা তোমার বিশ্বাস হচ্ছে না? ওই চিঠির প্রেরক বলেছিল কাউকে বিশ্বাস না করতে। প্রমাণ ছাড়া আমি আপনাকে বিশ্বাস করব না। আদিয়া তার পকেট থেকে ফোনটা বের করে কণার চোখের সামনে তার আর কণার মেসেজগুলো চোখের সামনে ধরে। কণা আর তার কিছু ছোটবেলার ছবি কণাকে দেখায়, যেগুলো একমাত্র তরুণের কাছেই থাকার কথা, অন্য কারোর কাছে না। সোফা থেকে উঠে গিয়ে আদিয়া তার কিছু সার্টিফিকেট এনে কণাকে দেখায়। এতগুলো প্রমাণ দেখানোর পরেও যদি তোমার বিশ্বাস না করতে পারো, তাহলে আমার আর কিছুই করার নেই। আপনি তূর্ণ আদিয়াত যেই হন না কেন, আমি আপনার সাথে এই বাসায় থাকতে পারবো না। কেন? কি সমস্যা এই বাসায় থাকলে বা আমার সাথে থাকলে? আপনি বুঝতে পারছেন না আমি কি বোঝাতে চাইছি। আমি সত্যি বুঝতে পারছি না। আমি আর আপনি এত বড় একটা বাসায় একা থাকি। যদি এই বাসায় ভূত থাকে, আর এইভাবে একা একটা বাসায় দুজন অবিবাহিত ছেলে মেয়ে তো থাকা ঠিক না। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাহলে? আমি আমতা আমতা করছি, বলতে গিয়েও থেমে যাচ্ছি। এই কথা বলার পর উনি আমাকে রাম ধমক দিবেন, এতে কোনো সন্দেহ নেই। আদিয়াত কণার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। বাই এনি চান্স তুমি বাইরের লোকের কথা ভাবছো না তো? বাইরের লোক কে কি বললো না বললো তাতে আমার কিছুই যায় আসে না। কিছু মানুষের কাজই অন্যের নিন্দা করা। তাই কে কি বললো তাতে আমি কোনো কান দেই না। আপনি কান না দিলেও আমি দেই। লোকের কথা আইয়ে আপনার কিছু না আসলেও আমার অনেক কিছুই যায় আসে। তাহলে আজকে থেকে কান দিবে না। আপনি বললেই হলো নাকি? তোমার যখন এত সমস্যা, তখন প্রবলেম তো সলভ করতেই হবে। আমরা আজকেই বিয়ে করব। কি? তুমি এত অবাক হচ্ছ কেন? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? আপনাকে বিয়ে করতে চাই না সেটা আবার কখন বললাম আমি? তার মানে তুমি রাজি? তুমি 1 ঘন্টা অপেক্ষা করো, সব কিছু রেডি হয়ে যাবে। আরে আমার কথাটা শুনুন। তোমার সব কথা বাসর ঘরে শুনবো। আদিয়াত কাউকে কল করতে করতে বাসার বাইরে চলে যায়। আমি আহাম্মকের মতো সোফায় বসে আছি। বাসার কাউকে না জানিয়ে একা একা বিয়ে করে ফেলবো? বাসার কাউকে না জানিয়ে বা কিভাবে কি করব? তারা তো আমার লাইফের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করে না। আমাকে তো তাদের একজন বলে মনেই হয় না। তাই তাদের না জানিয়েই বিয়ে করি বা না করি, তাতে কিছুই যায় আসে না। তাদের তাদের কিছুই হবে না। ওহি, বন্যা, জিয়ান ভাইয়া, সাফাত ভাইয়া, নোমান ভাইয়া আর বড় আম্মু সবাই তো আমার জন্য কষ্ট পাবে। তাদেরকে না জানিয়ে আমি বিয়ে করে ফেলবো? জিয়ান আজকে আবারও সেই গ্রামে আসছে। গ্রামের নাম বকুলতলি।
অপরূপ সৌন্দর্যে ঘেরা এই গ্রামটি। গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা নদী। নদীর দুই ধারে কাশবন দিয়ে ঘেরা। নদীর মাঝে কিছু হাঁস সাঁতার কাটছে। নদীর পাড়ে কিছু ছাগল ঘাস খাচ্ছে। নদীতে কিছু ছেলে মেয়েরা সাঁতার কাটছে। কিছু মেয়ে একটা বড় গাছের নিচে গোল্লা ছুট খেলছে। মৃদু বাতাস বইছে, বাতাসের সাথে তালে তাল মিলিয়ে দুলছে ধানের গাছের ডগা। বরাবরই জিয়ান এই গ্রামে আসে এই অপরূপ সৌন্দর্য দেখতে, কিন্তু আজকে আসছে ভিন্ন কারণে। আজকে প্রকৃতির এই সৌন্দর্য তার চোখে আটকাচ্ছে না, কারণ তার চোখে তো খুঁজছে তার প্রেয়সীকে। তার প্রেয়সীর সৌন্দর্যের কাছে এই সৌন্দর্য কিছুই না। জিয়ান গাড়ি থেকে নেমে চারিদিকে চোখ বুলাচ্ছে, কিন্তু তার মায়াবতীকে দেখতে পাচ্ছে না। তাই জিয়ান পা বাড়ায় সামনের দিকে। জিয়ান মনে মনে বলছে, কোথায় গেলে মায়াবতী? আমার রাতের ঘুম কেড়ে নিয়ে কোথায় হাওয়া হয়ে গেলে মায়াবতী? তোমাকে দেখার জন্য যে কেউ একজন ব্যাকুল হয়ে আছে, তার বার্তা কি তোমার কাছে পৌঁছায় না মায়াবতী? জিয়ান এদিকে ওদিকে তাকাতে তাকাতে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার মায়াবতীর দেখা সে পাচ্ছে না। জিয়ান কাউকে তার মায়াবতীর কথা জিজ্ঞাসাও করতে পারছে না, কারণ সে তো তার মায়াবতীর নামও জানে না। জিজ্ঞাসা করবেই বা কি করে? কারোর মনে মুগ্ধকর হাসির শব্দে থমকে যায় জিয়ান। জিয়ান মনে মনে বলে, এত সুন্দর করে কেউ হাসতে পারে? আমিও কি যা তা বলি, এত সুন্দর করে হাসতে পারবে না কেন? কণা হাসলেও তো মনে হয় মুক্ত ঝরে, কিন্তু এই মেয়ের হাসিটা কণার হাসির থেকেও বেশি সুন্দর। জিয়ান নিজের ভাবনা চিন্তা বাদ দিয়ে এগিয়ে যাচ্ছে হাসির শব্দ অনুসরণ করতে। যে হাসছিল তাকে দেখে জিয়ানের চোখটা অটোমেটিক্যালি বড় বড় হয়ে যায়। এই তো তার সেই মায়াবতী। জিয়ানের ফোনটা বেজে ওঠে। বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে যা বলল তা শুনে জিয়ানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। জিয়ানকে ফোন তার এক বন্ধু করেছে। ফোনটা করে ওই অ্যাক্সিডেন্টের ঘটনা খুলে বলছে। জিয়ান একটা প্রজেক্টের কাজে কিছুদিনের জন্য ঢাকার বাইরে গিয়েছিল, আর সেখান থেকে ফিরে নিজের বাসায় না গিয়েই এই গ্রামে চলে আসছে। তাই সে ওহি আর কণার সাথে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের কথা জানে না, আর জানবেই বা কি করে? তাকে তো কেউ কিছুই জানায়নি। আমি সবার কাছে এতটা পর হয়ে গেলাম। এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আর আমাকে কেউ জানানোর প্রয়োজন বোধও করেনি। জিয়ান রেগে গিয়ে ফোনটা মাটিতে আছাড় মারে, তারপর ধূপধাপ পা ফেলে সেখান থেকে চলে যায়। পার্লারের মেয়েরা আমাকে রেডি করাচ্ছে। তাহার মায়ের কড়া আদেশ নির্দেশ, বৌমাকে পরীর মতো করে সাজাতে হবে। আরো 1 ঘন্টা পরে আমার সাজ কমপ্লিট হয়। সাজানো কমপ্লিট হতেই পার্লারের মেয়েরা চলে যায়। আমি আয়নার সামনে দাঁড়িয়ে এদিকে ওদিকে ঘুরে নিজেকে দেখছি। আমি নিজেকে নিজেই চিনতে পারছি না। এত ভারী মেকআপের তলে আমার আমিটাকেই চাপা পড়ে গেছে। ফুলে ফুলে সাজানো একটা রুমে বসে আছি। একটু আগেই আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। সারা জীবন হাতে হাত রেখে পাশে থাকার প্রতিজ্ঞা করেছি। আমাদের বিয়েতে ওনার বন্ধুরা 2-1টা কাজিন ছিল। ওনার বাবা মা আমাদের থেকে অনেকটা দূরে থাকায় আমাদের বিয়েতে অ্যাটেন্ড করতে পারেননি। চারিদিকে ফুলের গন্ধে মৌ মৌ করছে। ফুল আর ক্যান্ডেল দিয়ে রুমটা সুন্দর করে সাজানো হয়। এত কম সময়ে এত সুন্দর করে সাজানো হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। ফুলে সজ্জিত বিছানায় 1 হাত লম্বা ঘোমটা টেনে বসে আছি। ঘোমটা আমি দিতে চাইনি, সামিয়া আপু জোর করেই দিয়ে দিয়েছে। বাসর ঘরে নাকি এভাবেই বসে থাকতে হয়। যাওয়ার সময় বলে গেছে উনি রুমে আসলে পায়ে হাত দিয়ে যেন সালাম করতে হয়। কিন্তু আমি তো করব না। আমি জানি উনি আমাকে পায়ে হাত দিয়ে সালাম করতে দিবেন না। সিনেমার একটা ডায়লগ মারবেন। আমি সালাম করার জন্য ঝুঁকতে গেলেই উনি আমার হাতটা ধরে আটকে দিয়ে বলবেন, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। আমি তো ওনাকে বাংলা সিনেমার ডায়লগ মারার সুযোগটাই দিব না। আমি 10 মিনিট ধরে বসে আছি। এতেই যেন আমার অসহ্য লাগছে। সামিয়া আপু বলেছিল বাসরাতে বরের জন্য অপেক্ষা করতে করতে কোমর ব্যথা হয়ে যায়। সামিয়া আপু ওনার বাসর রাতের পাক্কা 2 ঘন্টা বসে থাকার গল্প বলেছিলেন। খট করে দরজা খোলার আওয়াজে আমি একটু নড়ে চড়ে বসি। এতক্ষণ লজ্জা না লাগলেও
এখন ভীষণ লজ্জা লাগছে, লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। উনি ঠিক আমার সামনে এসে দাঁড়ালেন। আমার ধুকপুক করছে বুক। আদিয়াত কণাকে পিঞ্চ মেরে বলে, শুনেছিলাম বাসরাতে স্ত্রীরা নাকি তাদের স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করে। আমার কপালটাই পোড়া, আমার আর সেই ভাগ্য হলো না। আমি আপনাকে সালাম করতে যাই আর আপনি সিনেমার মতো করে ডায়লগ মানেন, তোমার স্থান আমার পায়ে নয় আমার বুকে। আপনাকে আমি ভাব নেওয়ার সুযোগই দেব না। আমার বউ তো একটা চিজ, ভুলেই গিয়েছিলাম। আদিয়াত কণার সামনে বসে, কণার ঘোমটাটা ওপরে তুলে থুতনিটা ধরে বলে, মাশাআল্লাহ, আমার বউ, ওপরে যেন কারোর নজর না লাগে। আদিয়াতের কথা শুনে কণা লজ্জায় মাথা নিচু করে ফেলে। আদিয়াত কণাকে কোলে তুলে নেয়, ড্রেসিং টেবিলের আয়নায় সামনে গিয়ে কণাকে কোল থেকে নামিয়ে দেয়। আদিয়াত কণাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁদে, থুতনি রেখে বলে, দুজনকে দেখে একদম পারফেক্ট কাপল বলে মনে হচ্ছে, তাই না? যেন আমাদের দুজনের জন্ম দুজনের জন্যই হয়েছে। উই আর মেড ফর ইচ আদার। আমি আয়নায় পলকহীনভাবে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আজকে একটা মেরুন রঙের শেরওয়ানি পরেছেন। মেরুন রঙে ওনাকে অনেক সুন্দর লাগছে, যেন এই রংটা ওনার জন্যই শুধু। এই রঙে অন্য কাউকে মানাবেই না। সত্যি আমি অনেক লাকি, তাই তো ওনার মতো একজনকে নিজের জীবনসঙ্গী হিসাবে পেয়েছি। উনি প্রত্যেকটা মেয়ের স্বপ্ন পুরুষ। প্রত্যেকটাই মেয়েই এমন একটা জীবনসঙ্গী চায়, যে ভালোবাসবে, কেয়ার করবে, বিশ্বাস করবে। এভাবেই তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে। যাও, ফ্রেশ হয়ে অজু করে এসো, নামাজ পড়বো। আজকে থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। এখন থেকে একসাথে পথ চলা শুরু হবে। আদিয়াত কণার সমস্ত গহনা একে একে খুলে দেয়, খুব সুন্দর করে যত্ন সহকারে চুলগুলো খুলে দেয়। আদিয়াত কণার হাতে একটা পিঙ্ক কালারের জর্জেট শাড়ি তুলে দেয়। কণা কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। অল্প কিছুক্ষণ পরেই কণা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। আদিয়াত ওয়াশরুমের দরজার দিকে তাকাতেই থমকে যায়। তার চোখ জোড়া আটকে যায় শাড়ি পরিহিতা রমণীর ওপর। কণা আঙ্গুলে শাড়ির আঁচল পেঁচাতে পেঁচাতে এসে আদিয়াতের সামনে দাঁড়ায়। কণা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে লজ্জায় আদিয়াতের দিকে চোখ তুলেও তাকাতে পারছে না। আদিয়াতের এমন ঘোর লাগা দৃষ্টি কণাকে অস্বস্তি আর লজ্জায় ফেলে দিচ্ছে। আদিয়াত এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। সে চোখ সরাতেই পারছে না তার প্রেয়সীর থেকে। শাড়িতেই নারী, বাঙালি নারীর সৌন্দর্য শাড়িতেই প্রকাশ পায়। এই কথাগুলো আগে আদিয়াত বিশ্বাস করত না, কিন্তু আজকে তার এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করতে ইচ্ছে করছে। কণা আমতা আমতা করে বলে, নামাজ পড়বেন না? কণা এবার চিৎকার করে বলে, নামাজ পড়বেন না? আদিয়াতের ধ্যান ভেঙে যায় কণার চিৎকারে। যে হকচকিয়ে বলে, কিছু বলেছিলে? আপনার মন কোথায় থাকে? এতক্ষণ ধরে চিৎকার করে আপনাকে আমি কি বললাম? আমার মন তো তোমার কাছে। হয়েছে, আপনার আর ফাজলামো বন্ধ করুন, চলুন নামাজ পড়ি। তারপর দুজন নামাজ পড়ে নেয়। নামাজ পড়া শেষ হতেই আদিয়াত কণার সামনে এসে দাঁড়ায়। তারপর খুব সুন্দর করে কণার চোখে কাজল পরিয়ে দেয়। খোপা করা চুলগুলো এক টানে খুলে দেয়। ঝরঝর করে রেশমি কালো কোমর অবধি ঘন চুলগুলো পিঠময় ছড়িয়ে পড়ে। আদিয়াত কণাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ ডুবিয়ে দেয়। তুমি নিজেও জানো না ধুলিকণা, তোমার চুলের ঘ্রাণ আমাকে কতটা অ্যাট্রাক্ট করে। আদিয়াত কণাকে কোলে তুলে নেয়। হঠাৎ করেই এভাবে কোলে তুলে নেওয়াতে কণা ভয় পেয়ে যায়। আপনি আমাকে পেয়েছেন কি? আটার বস্তা নাকি? কথা নাই বার্তা নাই, হুটহাট কোলে তুলে নেন। তুমি আটার বস্তা হতে যাবে কেন? তুমি তো আমার একমাত্র মিষ্টি বউ। আর তোমার যা ওয়েট, তাতে তুমি আটার বস্তা না, বড় জোর তুলোর বস্তা হতে পারো। আপনি আমার ওজন নিয়ে কথা শোনাচ্ছেন? আরে না, আমি আমার সুইট বউকে কথা শোনাতে পারি? আমি তো জাস্ট সত্যিটা বললাম। আদিয়াত কথা বলতে বলতে কণাকে নিয়ে সুইমিং পুলের কাছে নিয়ে আসে। কণাকে কোল থেকে নামিয়ে আদিয়াত সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বসে পড়ে। কণাকেও তার সাথে বসিয়ে দেয়, কিন্তু কণা পানিতে পা ডোবায় না। কি হলো? পানিতে পা ডুবিয়ে পাটা গুটিয়ে বসে আছো কেন?
পানিতে পা ডোবালে শাড়ি ভিজে যাবে তো। ভিজতে দাও। কণাও সুইমিং পুলের পানিতে পাটা ডুবিয়ে বসে পড়ে। আদিয়াত কণাকে ইশারায় আকাশের দিকে তাকাতে বলে, আজকে পূর্ণিমা। আজকে আকাশের গোলাকার রুটির মতো পূর্ণ চাঁদটা উঠেছে। চাঁদের আলো পানিতে পড়ায় পানি ঝলমল করছে। পানিতে চাঁদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। কণা আদিয়াতের এক হাত জড়িয়ে ধরে আদিয়াতের কাঁধে মাথা রাখে। কণা তাকিয়ে আছে আকাশের দিকে। আদিয়াত তাকিয়ে আছে কণার দিকে। আদিয়াত বসা থেকে উঠে দাঁড়িয়ে কণাকেও দাঁড় করায়। কণার চোখে একটা কালো কাপড় বেঁধে দেয়। আরে আরে, কি করছেন? চোখ কেন বাঁধছেন? সারপ্রাইজ। কণা আদিয়াতের হাত ধরে এগিয়ে যেতে থাকে। একটা জায়গায় গিয়ে আদিয়াত কণার হাতটা ছেড়ে দেয়। কণা চোখের ওপর থেকে কালো কাপড়টা সরিয়ে দেয়। কণা অবাক হয়ে সামনে তাকিয়ে আছে। আদিয়াত রিং হাতে কণার সামনে হাঁটু গেড়ে বসে আছে। হয়নি বলা কোনো দিন ভালোবাসি, বলবোও না আমি তোমাকে ভালোবাসি, শুধু বলবো পাশে থাকবো সারা জীবন। এই হাত দুটি যখন একবার ধরেছি, যত বাধা বিপদ আসুক কখনোই ছাড়বো না। যতদিন বেঁচে আছি ততদিন তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। থাকবে তো আমার পাশে? যাবে না তো কখনো আমাকে ছেড়ে? সারাটা জীবন আপনার পাশেই থাকবো, কখনো আপনাকে ছেড়ে যাব না। কণা হাত বাড়িয়ে দেয়। কণার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এটা খুশির কান্না। আদিয়াত কণার হাতে রিংটা পরিয়ে দেয়। হাতের পিঠে একটা কিচ করে বসা থেকে উঠে দাঁড়ায়। হাত দিয়ে কণার চোখের পানি মুছে দেয়। আমি এত কষ্ট করে সবকিছু অ্যারেঞ্জ করলাম, আর তুমি তা না দেখে কান্না করছো? কণা এবার ভালো করে চারপাশে চোখ বুলায়। এখন তারা যেখানে আছে কুড়ে ঘর টাইপ। ছোট্ট লাইট দিয়ে ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে। একটা বিছানাও পাতা আছে। সাদা বেডশিটের ওপরে লাল রঙের গোলাপের পাপড়ি দিয়ে লাভের ভেতরে A+K লেখা আছে। আদিয়াত কণাকে পেছন থেকে জড়িয়ে ধরে ফিস ফিস করে বলে, আর একটু কাছে আসতে চাই তোমার, আরো কাছে। নিঃশ্বাস ছোঁয়ার দূরত্বে তাকাতে চাই তোমার চোখে। আমি কি আছি তোমার চোখের তারাই মুগ্ধতার আবেশে? তোমার হৃদয়ের মণি কোঠায় আঁকা আছে আমার কি অবয়ব? হৃদয়ের বর্ণিল আস্তরণের তুলিতে তোমাকে বোঝাতে চাই। হৃদয়ের সবটুকু উষ্ণতা দিয়ে অনুধাবন করাতে চাই ভালোবাসার মর্মার্থ ওই চোখে চেয়ে। তোমার গভীর কালো মায়া মায়া চোখে হারিয়ে গেছি, প্রেমে পড়ে গেছি একেবারে, কাছে পাবার ব্যাকুলতায়। কণা পেছন ঘুরে আদিয়াতকে জড়িয়ে ধরে। আদিয়াত হালকা হেসে কণাকে কোলে তুলে নেয়। বেডে শুইয়ে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। এখন বাজে সকাল 8টা। হেলাল রহমান, আভিয়ান আর ছোঁয়ার বিয়ের ব্যাপারে তিশান আহমেদের সাথে কথা বলতে এসেছেন। হেলাল আহমেদের সামনে সোফায় বসে আছে তিশান আহমেদ। গম্ভীর হয়ে বসে আছে। বাইরে থেকে গম্ভীর হয়ে থাকলেও ভেতর থেকে রাগে ফুঁসছে। তিশান আহমেদ বুঝতে পারছেন না হেলাল রহমানের কাণ্ডজ্ঞান। মানুষ কতটা গর্দভ হলে এই সময় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তিশান আহমেদের মেয়ের এই অবস্থা, আর স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আর উনি ধুমধাম করে এখন ওনার ছেলের বিয়ে দিবে। তিশান আহমেদের ইচ্ছে করছে হেলাল রহমানকে কড়া কিছু কথা শুনিয়ে দিতে, কিন্তু ভদ্রতার খাতিরে তিনি সেটা পারছেন না। আভিয়ান চুপচাপ ছোপার এক পাশে বসে ফোনের মাঝে ডুবে আছে, যেন এই মুহূর্তে তার একমাত্র কাজ ফোন স্ক্রল করা। তাই সে দিন দুনিয়া ভুলে ফোনের ভেতরে ডুবে আছে। আভিয়ান ড্রয়িং রুমে বসে থাকার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু মহুয়া জাহানের জন্য উঠতেও পারছেন না। মহুয়া জাহান আভিয়ানের এক হাত ধরে সোফায় বসে আছে। এটার জন্য আভিয়ান ভীষণ বিরক্ত। সে বাচ্চা নাকি যে তার হাত ধরে বসে থাকতে হবে? তিশান ভাই, আমি চাইছিলাম বিয়েটা একটু তাড়াতাড়ি দিয়ে দিতে। বয়স হচ্ছে, আজ আছি কাল নেই, তাই যত দ্রুত সম্ভব বিয়েটা হয়ে যাওয়াই ভালো। আমিও নিশ্চিন্ত হতে পারবো। মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে তারপর ছোঁয়ার জন্য আভিয়ানের থেকে যোগ্য আর কেউ হতে পারে না। কিন্তু তিশান ভাই, এখানে কিন্তু আসছে কেন? এখানে চেনা জানার তো কিছুই নেই। আমাদের দুই পরিবারের সম্পর্ক অনেক পুরনো।
আমার মেয়েকে আপনারা ছোটবেলা থেকেই দেখছেন, আমরাও আপনার ছেলেকে দেখে আসছি, আর ওরা দুজন একে অপরকে ভালোবাসে, তাই এখানে কিন্তুর প্রশ্নই আসে না। আমি চাইছিলাম আগামী শুক্রবার তাদের 4 হাত এক করে দিতে। আভিয়ান ঝটকা মেরে নিজের হাতটা ছাড়িয়ে নেয় মহুয়া জাহানের হাত থেকে, ক্ষিপ্ত কণ্ঠে বলে, আপনারা কি কমন সেন্স নেই? বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি কি হাঁটুর নিচে চলে গেছে? আমাদের ফ্যামিলির এই অবস্থা, আপনি বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন? আপনার কি মনে হয় এখানে কারোর বিয়ে নিয়ে মাতামাতি করার মন আছে? আগামী শুক্রবার কেন, আরও 100টা শুক্রবার আসলেও আমি বিয়ে করব না, যে পর্যন্ত না ওহি সুস্থ হয়ে যায়। আপনার মেয়েকে বিয়ে দেবার যদি এত তাড়া থাকে, তাহলে আপনারা মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিন, আমার কিংবা আমার পরিবারের কোনো আপত্তি নেই। কথাগুলো বলে আভিয়ান এক মুহূর্ত দেরি না করে সোফা থেকে উঠে পড়ে, ধূপধাপ পা ফেলে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। সোয়া আভিয়ানের পেছনে যেতে নিলেই আভিয়ান দাঁড়িয়ে পড়ে। আভিয়ান পেছনে না ঘুরেই বলে, আমি কিছুক্ষণ একা থাকতে চাই আমার রুমে, ইনফ্যাক্ট আমার রুমের আশেপাশেও যেন কেউ না আসে। আভিয়ান পুনরায় সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ছোয়া, হেলাল রহমান আর রেশমি রহমান অবাক চোখে আভিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তিশান আহমেদ সোফা থেকে উঠে নিজের রুমে চলে যায়। মহুয়া জাহান হেলাল রহমানের সামনে এসে দাঁড়ায়। ভাইয়া, ওনাদের কথায় কিছু মনে করো না, বাসার পরিস্থিতি তো বুঝতেই পারছো, কারোর মন মানসিকতা ভালো নেই। আভিয়ান ওহিকে ভীষণ ভালোবাসে, তাই তোমার সাথে এমন বিহেভ করছে। আর তোমারও এই সময় বিয়ের প্রস্তাব নিয়ে আসাটা ঠিক হয়নি। বন্যা ভার্সিটির ক্যান্টিনের টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে, তার মন ভালো নেই। আজকে যদি ওহি, কণা আর সাফাত থাকতো, তাহলে এতক্ষণ ক্যান্টিন মাতিয়ে রাখতো হই হই করে। এসব ভেবেই বন্যার কান্না পাচ্ছে। আজ কতগুলো দিন হলো কারোর সাথে কারোর দেখা হয় না, কথা হয় না। বন্যা তার ফোনে 5 জনের একটা গ্রুপ ফটো করে, ছবিটাতে তারা নদীর পাড়ে বেড়াতে গিয়েছিল। সাফাত ওহি চুল টেনে ধরায় দাঁড়িয়ে আছে, ওহি চোখ মুখ কুঁচকে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। কণা নোমানের চুল ধরে টানছে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে হাসি মুখে বন্যা। মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে ফেলেছে। বন্যা কন্যার হাসি মুখের ছবিটাতে হাত বুলিয়ে বলে, কণা, তুই কোথায়? আমাদের রেখে কোথায় হারিয়ে গেলি? আমাদের কথা কি তোর মনে পড়ে না? তুই তো বলেছিলি কখনো আমাদেরকে ছেড়ে কোথাও যাবি না, তাহলে আজকে কোথায় হারিয়ে গেলি? তুই কি জানিস না ওহির কথা? বন্যার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে ফোনের স্ক্রিনে। নোমান আর একটা হাত বন্যার থুতনির কাছে রাখে। বন্যার চোখের পানিগুলো নোমানের হাতের তালুতে পড়ে। নোমান আরেক হাত বাড়িয়ে বন্যার চোখের পানিগুলো মুছিয়ে দেয়। আমার বন্যা রানীর চোখের পানিগুলো এত সস্তা হয়ে গেল যে এখন আর আমার আগমন বার্তা না পাঠিয়েই হুটহাট চলে আসে। বন্যা অশ্রুসিক্ত চোখে নোমানের দিকে তাকায়। অন্য সময় হলে হয়তো নোমানের কথা শুনে হেসে দিত। ডোন্ট ক্রাই, অশ্রুসিক্ত নয়নে তোমাকে মানায় না, তোমাকে ক্রোধান্বিত নয়নেই মানায়। আর আমার বন্যা তো স্ট্রং গার্ল, তাই না? নোমান, সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে তো? কবে কণা ফিরে আসবে? কবে ওহি সুস্থ হয়ে দেশে ফিরে আসবে? আমরা 5 জন একসাথে কবে এই ক্যান্টিনে বসে আবারও আড্ডা দিব? বলো না। সব ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সব কিছু আবারও আগের মতো হয়ে যাবে। কণাকে তো খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। খুব তাড়াতাড়ি কণাকে খুঁজে পাবে, আর খুব তাড়াতাড়ি ওহিও সুস্থ হয়ে দেশে ফিরে আসবে। নোমান বন্যাকে মিথ্যা বলে সান্ত্বনা দিলেও নিজে নিজে সান্ত্বনা দিতে পারছে না। কি করে পারবে? আজকে কতগুলো দিন হয়ে গেল, কণার কোনো খোঁজ নেই। ওহির শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। আদিয়াতকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে কণা। জানালা দিয়ে সূর্যের আলো এসে কণার চোখ মুখে আছড়ে পড়ছে। সূর্যের আলো থেকে বাঁচার জন্য কণা আদিয়াতের বুকে মুখ লুকায়। আদিয়াতও কণাকে ভালো করে নিজের সাথে জড়িয়ে নেয়। কিন্তু কণার ঘুম বেশিক্ষণ স্থির হল না। শোয়া থেকে লাফ মেরে ওঠে বসে পড়ল। সাথে সাথে চোখ মেলে তাকায় আদিয়াতের। কণা নড়াচড়া করার ফলে তার ঘুম ভেঙে গিয়েছিল অনেক আগেই। যাতে কণার ঘুম ভেঙে না যায় তার জন্যই শুয়েছিল।
কণাকে কান্না করতে দেখে আদিয়াত শোয়া থেকে ওঠে বসে কণার দু গালে হাত রেখে চোখের পানিগুলো মুছে শান্ত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছ? ওহি ভালো নেই। আমাকে প্লিজ ওই বাসায় নিয়ে চলুন না। আচ্ছা না নিয়ে যান ওহি, বন্যা, সাফাত ভাইয়া আর নোমান ভাইয়ার সাথে একটু কথা বলিয়ে দিন না। ওরা কেউ ভালো নেই আমাকে ছাড়া। আমার মন বলছে অহির কোনো বিপদ হয়েছে। প্লিজ আমাকে একটা বার কথা বলিয়ে দিন না। আপনার কাছে আর কিচ্ছু চাইব না। তুমি জীবনে প্রথম আমার কাছে কিছু চাইলে। অন্য কিছু চাইলে হয়তো আমি নিজের জান দিয়ে হলেও তোমার চাওয়াটা পূরণ করতাম, কিন্তু আমি তোমার এই চাওয়াটা পূর্ণ করতে পারবো না। আমি কিছুতেই তোমাকে নিয়ে কোনো রিস্ক নিব না। আমি বলছি তো ওহি সুস্থ আছে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? কণা কিছু না বলে আদিয়াতকে জড়িয়ে ধরে। আমি তোমাকে এখন কারো সাথে যোগাযোগ করতে দিতে পারবো না। আমি চাই না তুমি অহির কথা জানো। তুমি যদি ওদের সাথে যোগাযোগ কর তাহলে জানতে পেরে যাবে অহির অসুস্থতার কথা। মিথ্যা বলার জন্য সরি প্রেয়সী। আমি তোমাকে সত্যিটা জানতে দিব না। আদিয়াত কণার মাথায় কিস করে বলে, আজকে তোমাকে আমার বাবা মার কাছে নিয়ে যাব। আমার মাম্মার সাথে দেখা হলে তোমার মন একদম ভালো হয়ে যাবে। ওহ সরি, আজকে থেকে তো আমার একার মাম্মা না, তোমার তো মাম্মা। তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নাও। তোমাকে নিয়ে একটু পরেই বের হয়ে যাবে। আভিয়ান ছাদের ওপর বসে আছে। উদাস হয়ে একটা ফুল গাছের দিকে তাকিয়ে আছে। তখনই আভিয়ানের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের নামটা দেখেই আভিয়ানের ঠোঁটের কোণে মুচকি হাসির রেশ দেখা যায়। আভিয়ান তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। হ্যালো। আপনাকে ভুলে গেলে তো মনে করব। আই মিস ইউ টু। আমিও অপেক্ষায় আছি ক। আভিয়ান আর কথাটা সম্পূর্ণ করলা না, কারণ তাকে কেউ পিছন থেকে জড়িয়ে ধরেছে। তাড়াতাড়ি ফোনটা কেটে গাড় ঘুরিয়ে পিছনে তাকাই। তাকে ছোঁয়া পিছন থেকে জড়িয়ে ধরে আছে। আভিয়ান সামনের দিকে মুখ ঘুরিয়ে বলে, ছোঁয়া তুমি এখানে কেন এসেছ? আমি বলেছি না আমাকে একটু একা থাকতে দিতে? তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? ছোঁয়া আভিয়ানের সামনে এসে দাঁড়ায়। ইনোসেন্ট মুখ করে কাদো কাদো গলায় বলে, তখনকার জন্য সরি। আমি জানি তোমাদের মনের অবস্থা এখন ভালো নেই। আমারও মনের অবস্থা ভালো নেই। অহির এই অবস্থা। আমি জানতাম আব্বু তোমাদের এখানে বিয়ের কথা বলতে এসেছে। সরি বলছি তো এখনো কি আমার ওপর রাগ করে থাকবে? এই দেখ কানে ধরে সরি বলছি। প্লিজ রাগ করে থেকো না। আভিয়ান ছোঁয়াকে জড়িয়ে ধরে বলে, আমি কি তোমার ওপর রাগ করে থাকতে পারি? আভিয়ান শাওয়ার নিচ্ছে প্রায় 1 ঘন্টা ধরে। শরীর ঘষতে লাল করে ফেলছে। আরও আধা ঘন্টা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। মাম্মা আর পাপা কাউকে বলি নাই যে আজকে তোমাকে নিয়ে আসব। আমি ভাবছি উনারা দুজন তোমাকে দেখে কি করবে। সারপ্রাইজ হবে না সকড? কণা দাঁড়িয়ে আছে তার শ্বশুরবাড়ির দরজার সামনে, পাশে আদিয়াতও দাঁড়িয়ে আছে। আদিয়াত হাত বাড়িয়ে কলিং বেল বাজায়। দরজার খোলে দেয় ওয়েস্টার্ন ড্রেস পরে একটা মেয়ে। আদিয়াতকে দেখেই ঝাপটে জড়িয়ে ধরে। আদিয়াতের পাশে যে কেউ দাঁড়িয়ে আছে সেদিকে মেয়েটা খেয়ালই করেনি। কণা এক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না মেয়েটা সম্পর্কে আদিয়াতের কি হয়, বোন নাকি অন্য কিছু। আদিয়াত এক ঝটকাই আরোহীকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। আরোহীকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। কণা আরোহীকে ধরতে গেলে আদিয়াত কণার হাত ধরে ফেলে উল্টো দিকে ঘুরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আরোহী এই বাসায় থাকলে কণাকে এখানে কিছুতেই রাখবে না। কণার লাইফ নিয়ে বিন্দু মাত্র রিস্ক সে নিবে না।
আরোহীকে আদিয়াত এক ফোঁটা বিশ্বাসও করে না। কি হলো, আপনি চলে যাচ্ছেন কেন? বাসার ভিতরে যাবেন না? না। কেন? আদিয়াত কিছু বলার আগেই রাহেলা বেগম এসে উপস্থিত হয়। আরোহী কাঁদো কাঁদো গলায় বলে, আদিয়াত, তুমি আমাকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিলে। তোমার সাথে এই মেয়েটাকে। রাহেলা বেগম আরোহীর কথাটা জাস্ট পাত্তা দিলেন না। তিনি জানেন আদিয়াত এমনি এমনি কিছু করে না। আর এটাও জানেন আদিয়াত আরোহী কিছু না করলে ধাক্কা দেওয়ার জন্যও আরোহীকে টার্চ করবে না। রাহেলা বেগম আরোহীর দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেন। আদিয়াতের দিকে তাকিয়ে বলে, কিরে, তোরা ওই দিক ফিরে আছিস কেন? বাসার ভিতরে আসবি না? তোরা আসবি আমাকে আগে বললে কত কিছু রেডি করে রাখতাম। তোর বাবা তোদের দুজনকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। তোরা একটু দাঁড়া, আমি বরণ ডালা নিয়ে আসি। বরণ করার পর বাসার ভিতরে আসবি। মাম্মা, আমরা বাসার ভিতরে আসব না। কেন? মাম্মা, আমি তোমাকে অনেক দিন আগে একটা কথা বলেছিলাম। তোমার হয়তো মনে নেই। আমি মনে করিয়ে দেই। আমি বলেছিলাম এই মেয়ে আরোহী যেদিন আমাদের বাসা থেকে যাবে সেদিন আসব। এই মেয়ে যতক্ষণ আমাদের বাসায় থাকবে ততক্ষণ আমি বাসার ত্রিসীমানায় আসব না। আর এখন তো আমার সাথে কণা আছে। কণা আদিয়াতের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। মাথায় হালকা ঘোমটা দিয়ে রাহেলা বেগমের সামনে দাঁড়ায়। কণা রাহেলা বেগমকে ঝুঁকে সালাম করতে গেলেই রাহেলা বেগম আটকে দেয়। পায় না, বুকে আয়। রাহেলা বেগমকে কণা জড়িয়ে ধরে। তোকে তুই করে ডাকলাম বলে তুই কি আমার ওপর রাগ করলি? রাগ করলে তুমি করেই ডাকব। একদম না। তুমি আমাকে তুই করেই ডাকবে আর আমি তোমাকে তুমি করে। বুঝছো? বুঝেছি। আর তুই আমাকে মাম্মা বলে ডাকবি। আমি তোমাকে মাম্মা বলে ডাকব না। কেন? তুই আমাকে নিজের আপন ভাবিস না? তাই তো মাম্মা বলে ডাকছিস না। উফ, তোমার কি আমাকে ইংরেজ বলদ মনে হয় যে মাম্মা মাম্মা করব? আমি তো তোমাকে মামুনি বলে ডাকব। আদিয়াত রেগে বলে, তুমি আমাকে অপমান করছো। তুমি আমাকে ইংরেজ বলদ বলছো? বলার কি আছে? আপনি নিজেই তো সারাদিন প্রুভ করেন। দেখতেও বলদের মতো আর সারাদিন বিলায়ের মতো ম্যা ম্যা করে। হুহ। আরোহী রেগে বলে, এই মেয়েকে তুমি? তোমার সাহস কি করে হয় আদিয়াতকে অপমান করার? আন্টি, তুমি এই মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা কেন করছো? আদিয়াত কিছু বলতে যাবে তার আগেই তুরায় আহমেদ, আদিয়াতের বাবা, আসে। উনি এসে আদিয়াত আর কণাকে দেখে অবাক হয়ে যায়। কণাকে তিনি আগেই দেখেছিলেন আদিয়াতের ফোনে। তাই উনার কণাকে চিনতে একটু অসুবিধে হয়নি। কণা আদিয়াতের দিকে তাকায়। আদিয়াত কণাকে ইশারায় বলে, পাপা। কণা গিয়ে তুরজয় আহমেদকে সালাম করে। তুরজয় আহমেদ কণার মাথায় হাত রেখে মুচকি হেসে বলে, বেঁচে থাক মা। এবার আমার একটা মেয়ে গেলাম। ঘরে লক্ষ্মী এসেছে। তোমরা কণাকে দেখে নিয়েছ, এখন আমরা চলে যাব। আর কণা, তুমি যদি কিছু বলতেও চাও আমি শুনব না। তোমার এখনই আমার সাথে যেতে হবে। রাহেলা বেগম মৃদু রাগ দেখিয়ে বলে, তুই তোর ভাব অন্য জায়গায় গিয়ে দেখা। তুই থাকতে চাইলে থাক, না থাকলে নাই। আমি আমার মেয়েকে কোথাও যেতে দিব না। আমি আমার বউকে এখানে কিছুতেই থাকতে দিব না। আমার বউ আমার সাথে যাবে। আমি যেখানে আমার বউ সেখানে। তুরায় আহমেদ বলে, তুমি এই বাসায় কেন থাকতে চাইছো না? কি সমস্যা এখানে থাকলে? বউ মানে কি? আদিয়াত, তুমি কখন বিয়ে করলে? তুমি কি করে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পার? আমি তোমাকে অনেক ভালোবাসি আদিয়াত। দেখ, এই মেয়ের থেকে আমি অনেক বেশি সুন্দরী এবং স্মার্ট।
দেখ এই মেয়ে গায়াদের মতো শাড়ি পরে আছে। জাস্ট শাট আপ। তোমার সাহস কি করে হয় আমার ওয়াইফকে অপমান করার? তুমি কি আমার অভিভাবক যে তোমার কাছ থেকে পারমিশন নিয়ে বিয়ে করতে হবে? তুমি আমাকে ভালোবাসো নাকি আমার সুন্দর ফেস আর টাকা পয়সাকে? কণার সাথে তুমি নিজের তুলনা দিচ্ছ। কণার নখের যোগ্যও তুমি না। বাঙালি নারীর সৌন্দর্য শাড়িতেই। তোমাদের মতো মডার্ন ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েদের আমি ঘৃণা করি। নেক্সট টাইম যদি কোনো ভাব কণাকে তুমি ইনসাল্ট করার চেষ্টা কর, তাহলে থাপড়ায়া তোমার গাল লাল করে দিব। আদিয়াত একটু দম নিয়ে বলে, পাপা তোমার উত্তর নিশ্চয়ই পেয়ে গেছো। এই মেয়ে পদে পদে কণাকে ইনসাল্ট করার চেষ্টা করবে। এই মেয়ে যেদিন এই বাসা থেকে চলে যাবে সেদিন আমি এই বাসায় আসব। সাফা তহির হাত ধরে বসে আছে। চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। তবে এটা কষ্টের না, সুখের কান্না। ডক্টর বলেছে ওহি হয়তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অহির শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা বেটার। ওহি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তোমার মুখে আমার নামটা শোনার জন্য অস্থির হয়ে আছি। আমার মন বেকুল হয়ে আছে তোমার কণ্ঠস্বর শোনার জন্য। সাফা তহির কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। সে আর পারছে না তার প্রেয়সীকে এভাবে দেখতে। তার প্রেয়সী তো এমন নীরব নিস্তব্ধ ছিল না। সে তো তার হাসি খুশি বাচাল রানীকে ফিরে পেতে চায়। ওহি তুমি খুব খারাপ। তুমি আমাদের সবার কষ্টটা দেখতে পাচ্ছ না। তুমি বলো না তুমি কণাকে খুব ভালোবাসো। তুমি আমাদের কাউকে ভালোবাসো না। না আমাকে না কণাকে। তুমি যদি কণাকে ভালোবাসতে তাহলে কণার বিপদের সময় এভাবে চুপ করে থাকতে পারতে না। আমি জানি কণার ব্যাপারে অল্প কিছু হলেও তুমি জানো। তোমার মাধ্যমেই আমরা জানতে পারবো কণা কোথায় আছে। প্লিজ ওহি চোখ খোল না। প্লিজ একবার আমার দিকে তাকাও না। মহুয়া জাহান আর তিশান আহমেদ কণার সমস্ত জিনিস বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কণার একটা ছবি গিয়ে পড়ে আভিয়ানের পায়ের কাছে। ছবির কাঁচটা ভেঙে গেছে, ফ্রেমটাও ফেটে গেছে। আভিয়ান ছবিটা হাতে তুলে নেয়। ছবিটা হাতে নেওয়ার সময় ভাঙা কাঁচ দিয়ে আভিয়ানের হাত কেটে যায়। আভিয়ান সেটাকে পাত্তা না দিয়ে উনাদের প্রশ্ন করে, তোমরা এইগুলো বাইরে ছুঁড়ে ফেলছো কেন? তিশান আহমেদ রেগে বলে, ফেলবো না তো কি করব? ওর জন্য আজকে অহির এই অবস্থা। এখন তো শুধু ওর জিনিস ছুঁড়ে ফেলছি। ওই বজ্জাত মেয়েকে সামনে পেলে ওকে খুন করে ফেলতাম। মহুয়া জাহান এগিয়ে এসে বলে, আমি জানতাম কণা অহিকে সহ্য করতে পারে না। কারণ সবাই ওর থেকেও অহিকে ভালোবাসে। মনে মনে যে অহির প্রতি এত ঘৃণা পুষে রেখেছে সেটা বুঝতে পারিনি। ওর ঘৃণায় অহির এই অবস্থা। আল্লাহ, আমি কি পাপ করেছিলাম যে ওর মতো একটা খারাপ মেয়ে আমার গর্ভে দিয়েছিলে? এই জিনিসপত্র কি এখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখবে? না, সব একসাথে করে বাগানে পুড়িয়ে ফেলব। আভিয়ান রেগে বলে, এই মেয়ের জিনিসপত্রের ছাইও আমি এ বাড়িতে দেখতে চাই না। সব জিনিসপত্র নিয়ে নদীর পাড়ে যাচ্ছি। সবকিছু সেখানে পুড়িয়ে ছাই নদীতে ফেলে দিব। এই মেয়ের সমস্ত স্মৃতি আমাদের জীবন থেকে মুছে ফেলব। আভিয়ান একটা সার্ভেন্টকে ডেকে বলে কণার ব্যবহৃত সমস্ত জিনিস গাড়িতে তুলতে। সার্ভেন্টরা সবকিছু গাড়িতে তুলে দেয়। আভিয়ান চলে যায় কণার সমস্ত জিনিস নিয়ে।